আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত তৃতীয় বিষয়ভিত্তিক পরীক্ষা বাংলা সাহিত্য এবং ব্যাকরণ পার্ট 1 এর প্রস্তুতিতে কোন কোন টপিককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বা কোন কোন জায়গাকে সবচেয়ে বেশি রিভিশনের মধ্যে রাখতে হবে সেই বিষয় নিয়ে মূলত কথা বলবো। তো চলুন এই বিষয় নিয়ে কথা বলি। তো বেসিক্যালি বিষয়ভিত্তিক পরীক্ষা 3-এ বাংলা সাহিত্য এবং ব্যাকরণ পার্ট 1 বলার কারণ হচ্ছে বাংলা সাহিত্য এবং ব্যাকরণের উপর আরেকটি ওএমআর বেস পরীক্ষা মানে আরেকটি বিষয়ভিত্তিক পরীক্ষা হবে। হ্যাঁ, সেটা হয়তো 5 নম্বরে। হ্যাঁ, আপনার রুটিন চেক করলে বুঝতে পারবেন সেখানে কিন্তু আরেকটা বাংলা সাহিত্য এবং ব্যাকরণের উপর কিন্তু আরেকটা পরীক্ষা রয়েছে। ওকে, তো এই বাংলা সাহিত্য এবং ব্যাকরণ এই অংশে বেসিক্যালি আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন কোন টপিককে আমাদের পড়তে বলা হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং কোন কোন টপিক পড়লে কত নাম্বার আসতে পারে বিসিএস এ সেটাও কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আগে প্রথমত ব্যাকরণ যে পার্টগুলো রয়েছে সেই ব্যাকরণের পার্টগুলো কিভাবে পড়বেন সেটা আমি একটু আগে প্রথমত বলার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা ওকে, তো ব্যাকরণ আপনি সিলেবাস দেখবেন যে ওইখানে ধ্বনি, ধ্বনি পরিবর্তন, সন্ধি, শব্দ, বাক্য এই টপিকগুলো আছে যে টপিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ পরীক্ষায় কিন্তু প্রতি বছর এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। শুধুমাত্র বিশেষ পরীক্ষা না, যে কোনো জব পরীক্ষার জন্য কিন্তু এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি প্রথমত যদি বলি ধ্বনি থেকে আপনারা কোন জায়গাগুলো পড়বেন। হ্যাঁ, ওকে, আমরা যদি একটু দেখি ধ্বনি, এই যে ধ্বনি থেকে কি দেখবেন। আচ্ছা, একটু কমাই দিই। হ্যাঁ, এই তো ওকে, ধ্বনি থেকে যে যে জায়গাগুলো দেখবেন সেটা হচ্ছে এই পোর্শনটুকু দেখবেন। এই পোর্শনটুকু খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়াই আছে। এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন যে অনেক সময় আসে বাক্যের মূল উপাদান, মূল উপকরণ, মৌলিক উপাদান। হ্যাঁ, এই জিনিসগুলো একটু পেঁচানো জিনিস বা এই জায়গাগুলো আমরা কি করব, খুব ভালো মতো পড়বো। হ্যাঁ, এই জায়গাটা আমরা খুব ভালো মতো দেখবো। আচ্ছা, দ্বিতীয়ত আমরা দেখবো এই ছকটি, এই যে এই ছকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন রিভিশন দিব এই ছকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ প্রিভিয়াস আপনি 3-4টা বিসিএস এর বাংলা কোশ্চেনকে যদি পর্যালোচনা করেন প্রায় 2-3টি বিসিএস কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসছে। তার মানে বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ টপিক বা কতটা গুরুত্বপূর্ণ ছক কিন্তু এইটা। হ্যাঁ, এখানে প্রশ্ন আসে যে এই যে গ হচ্ছে আমাদের উচ্চারণ স্থান কোনটা। হ্যাঁ, জিহ্বামূলীয় কিংবা কণ্ঠ। তারপর আমি যদি বলি যে এই যে নিয় বা বর্গাজ ঝ, হ্যাঁ মানে যেটাই বলি না কেন যে কোনো বর্ণ দিয়ে বলবে তার উচ্চারণ স্থানটা কোথায়, পয়ের উচ্চারণ স্থানটা কোথায়, তখন বলতে হবে ওষ্ঠ। বা থয়েরটা বললে অগ্রদন্তমূলীয়। হ্যাঁ, অথবা এখানে আমি যদি বলি পেট কাটা মন্দিরাংশ তখন হবে পশ্চাৎদন্তমূলীয়। ঠিক আছে, সো এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু হয়। তো আমরা এই দুইটা জায়গা দেখবো। তৃতীয় জায়গা হিসেবে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই জায়গাটা থেকে, এই যে অনুবর্ণের জায়গাটা থেকে। যদিও অনুবর্ণ থেকে বেশি একটা প্রশ্ন হয় না, প্রশ্ন হয় কিন্তু এই যে অঘোষ বর্ণ কোনটা, ঘোষ বর্ণ কোনটা, অল্প প্রাণ কোনটা, মহাপ্রাণ কোনটা, অর্থাৎ এই যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো এক্সাম্পলগুলো আমরা পড়বো। হ্যাঁ, নাসিক ধ্বনি কয়টা, হ্যাঁ, এরপর দেন অনুনাসিক ধ্বনি, এরপর দেন হচ্ছে এখানে লেখাও আছে। তারপর হচ্ছে দেন আমাদের উষ্ম বর্ণ কোনগুলো। হ্যাঁ, তারপর দেন হচ্ছে আমাদের পার্শ্বিক ব্যঞ্জন কোনটা, কম্পজাত ব্যঞ্জন কোনটা, তারুণজাত ব্যঞ্জন কোনটা। হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে উদাহরণ, মানে এত বাংলা কথা পড়ার দরকার নেই, পড়লে ভালো, মানে জাস্ট একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য, বাট আমাদের উদাহরণ নির্ভর পড়াগুলো পড়তে হবে। ঠিক আছে, এই তো তাহলে মোটামুটি ভাবে আমাদের এই যে 3 পৃষ্ঠা আছে যে এখান থেকে অঘোষ বর্ণ থেকে এই যে 3 পৃষ্ঠা আপনাদের পিডিএফও আমি দিয়েছি, এই যে এই জায়গাগুলো একটু পর্যন্ত যতগুলো উদাহরণ আছে এই যে এইখান থেকে শুরু করে এই উদাহরণগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, এই উদাহরণগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিলে ইনশাল্লাহ ভালো হবে। তার মানে 3টা এরিয়াকে আপনারা প্রায়োরিটি দিবেন, সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে এইটা। প্রথম এরিয়া হচ্ছে এইটা, তারপর হচ্ছে দ্বিতীয় এরিয়া হচ্ছে এইটা, তৃতীয় এরিয়া হচ্ছে উদাহরণগুলো, যেমন হচ্ছে এইখান থেকে বিশেষ করে যে অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, অনুনাসিক। হ্যাঁ, এরপর দেন নাসিক্য, এরপর দেন হচ্ছে উষ্ম বর্ণ, শীষ বর্ণ, তারপর হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন, কম্পজাত ব্যঞ্জন, তারুণজাত ব্যঞ্জন, হ্যাঁ, পরাশ্রয়ী বর্ণ। হ্যাঁ, এগুলোর উদাহরণগুলো পড়বেন তাহলেই হবে। তাছাড়া এখানে একটা সামারি আছে, এখানে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো পড়তে পারেন। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ওকে, আর বিগত প্রশ্ন সলভ করবেন। এখানে যে বিগত প্রশ্ন আছে বিগত প্রশ্ন সলভ করবেন। যদি সময় না পান অ্যাটলিস্ট বিসিএস এবং হচ্ছে পিএসসি নিয়ন্ত্রিত যে নন ক্যাডারের পরীক্ষার প্রশ্ন আছে সেগুলো একটু দেখতে পারেন। ঠিক আছে, অ্যাটলিস্ট ব্যাংকগুলো যদি বেশি বার্ডেন মনে হয় তাহলে সেক্ষেত্রে দেখার দরকার নেই। আচ্ছা, বাট পড়লে খুব ভালো, মানে সবগুলো যদি শেষ করা যায় খুব ভালো। ধ্বনি পরিবর্তন থেকে কোন জায়গাকে গুরুত্ব দিব সেটা হচ্ছে মধ্য স্বরগমের উদাহরণগুলো। এখান থেকে উদাহরণ টাইপ প্রশ্ন আসে। যেমন আমি যদি বলে দিই যে মুক্তা থেকে মুকুতা, এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন
পরিবর্তন হয়েছে, মধ্য স্বরগম হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো আসবে। যেমন আমি যদি বলি স্কুল থেকে স্কুল, এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে ধ্বনির, সেটা হচ্ছে আদি স্বরগম। মানে এখান থেকে উদাহরণ টাইপ প্রশ্নগুলো আসে। তো এইখানে বেসিক্যালি আমাদের স্বরগম জায়গাটা ইম্পর্টেন্ট, তবে বিশেষ করে মধ্য স্বরগম কিংবা স্বরভক্তি কিংবা বিপ্রকর্ষ, এই তিনটা যাকে বলা হয়, এই তিনটার উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। মানে মধ্য স্বরগমের আরেকটা নামই হচ্ছে কিন্তু স্বরভক্তি কিংবা বিপ্রকর্ষ। তো আসতে পারে বিপ্রকর্ষের উদাহরণ কি এগুলো, স্বরভক্তির উদাহরণ কি এটা, মধ্য স্বরগমের উদাহরণ কি এটা, একই জিনিসই। হ্যাঁ, আচ্ছা, তো স্বরগমের উদাহরণের মধ্যে মধ্য স্বরগমের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সরলবতটা বেশি আসে না, আমাদের এই জায়গাটা ইম্পর্টেন্ট, বিশেষ করে মধ্য স্বরগমের জায়গাটা। তারপর হচ্ছে দেন আমাদের সমীভবন, এটাও মোটামুটিভাবে ইম্পর্টেন্ট। এটা আমরা কি করব, পড়বো। কিভাবে পড়বো, যদি উদাহরণগুলো আসবে, যেমন চক্র থেকে চক্র, এই জায়গাটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে, প্রগত সমীভবন হয়েছে। আচ্ছা, এবং এই ধ্বনি পরিবর্তনের উপর কিন্তু আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। এই বইটা থেকে মোটামুটি একটু আলোচনা করে দেওয়া হয়েছে যে কিভাবে কি হয়েছে। বিষমীভবন, বিষমীভবনের উদাহরণগুলো, যেমন লাল থেকে নাল, এটা কি ধরনের পরিবর্তন, বিষমীভবন। হ্যাঁ, অর্থাৎ এটা ইম্পর্টেন্ট। দেখেন বিষমীভবন, সমীভবন, তারপর হচ্ছে দেন মধ্য স্বরগমের জায়গাটা। তারপর এখান থেকে অপিনিহিতির জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট, মানে উদাহরণ টাইপ প্রশ্ন পড়বেন। এই যে আজি থেকে আইজি, এটা কি ধরনের পরিবর্তন, অপিনিহিতি। আচ্ছা, তারপর হচ্ছে পড়বেন ধ্বনি বিবর্জয়, এটা তো খুবই ইম্পর্টেন্ট, ধ্বনি বিবর্জয় উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দেন আমাদের পড়তে হবে ব্যঞ্জন বিকৃতি, এরপর দেন হচ্ছে মোটামুটি ভাবে অন্তর্হতি। এগুলো যারা সময় পাবেন তারা কিন্তু সবগুলোর উদাহরণই কিন্তু ভালো মতো পড়বেন, উদাহরণগুলো খুব ভালো মতো পড়বেন, এখানে হাইলাইট করাই আছে। কিন্তু যাদের সময় কম থাকবে তারা অ্যাটলিস্ট, মানে আমি যেগুলো বলছি সেগুলো একটু পড়বেন। কারণ অনেকে দেখা গেলো যে জব করে প্রিপারেশন নেয় বা সংসার সামলে প্রিপারেশন নেন, তো তাদের জন্য আসলে এত অ্যাভেলেবেল সময় থাকে না। তো যেহেতু এত বেশি একটা সময় থাকে না, তারা অন্তত পক্ষে যেগুলো বলে দিচ্ছি সেগুলো যদি পড়তে পারেন তাও অন্তত পক্ষে ভালো হবে। হ্যাঁ, তা একটা অ্যাটলিস্ট মানে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে বিসিএস এর জন্য। হ্যাঁ, এই আর কি বিষয়। কারণ যেহেতু আমি সব টপিক থেকে প্রশ্ন করব, হয়তো সব প্রশ্ন তখন হচ্ছে আমি যে 100 নম্বরের প্রশ্ন করব সেখানে সব কোশ্চেন হয়তো এই টপিকগুলো থেকে একদম চলে আসবে, এই টপিকগুলো থেকে আসবে, বাট আদারওয়াইজ আমি আরো অনেক টপিকগুলো থেকে প্রশ্ন করব। বাট বিসিএস এ তো এত কোশ্চেন হবে না, মানে একটা সাবজেক্ট থেকে ধরো 100 নম্বরের প্রশ্ন করবে না, তারা করবে 15 নাম্বার বা 20 নাম্বার, ব্যাকরণ থেকে 15 নম্বরের কোশ্চেন হয়। সো বুঝতেই পারছেন তারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোই বেসিক্যালি কেন্দ্র করে কোশ্চেন করবে। তো এই কারণে অ্যাটলিস্ট এই টপিকগুলো যদি পড়েন তাহলে অন্ততপক্ষে কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, তারপর এরপর এখানে তো বিগত কোশ্চেন সলভ করবেনই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা টপিক হচ্ছে সন্ধি, শব্দ, বাক্য। আচ্ছা, তো সন্ধি থেকে কি করবেন, সন্ধি থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে বেসিক্যালি সন্ধির জন্য চেষ্টা করবেন এই যে বিগত কোশ্চেনগুলো আছে, বিগত কোশ্চেন ভালো মতো শেষ করতে। অর্থাৎ বিগততে যেই সন্ধি বিচ্ছেদগুলো আসছে সেই সন্ধি বিচ্ছেদগুলো একদম ভালো মতো শেষ করবেন। আর যদি ভিতর থেকে কিছু পড়তে চান সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণগুলো দেখবেন। হ্যাঁ, নিপাতনে সিদ্ধ সন্ধি জাস্ট লাইক হচ্ছে যেমন এই ধরনের এই যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো। এরপর আবার পড়বেন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ, সামনে দেওয়া আছে, ঠিক আছে, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। এই যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, মানে এই বিশেষ জায়গাগুলোকে একটু ভালো মতো পড়বেন। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে দুই ধরনের উদাহরণ, নিপাতনে সিদ্ধ এবং বিশেষ নিয়মে সাধিত, এই দুই ধরনের উদাহরণগুলো একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর বাকি এত নিয়ম টিয়ম যদি আমরা না পড়ি, ভিতরের এত কিছু যদি না পড়তে চাই, কোনো সমস্যা নেই। বেসিক্যালি আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো মতো সলভ করবো তাহলেই হবে। সন্ধি থেকে হচ্ছে এটাই বার্তা যে আপনারা কি করবেন, প্রিভিয়াস কোনো কিছু বাদ না রেখে প্রিভিয়াসে যতগুলো সন্ধি বিচ্ছেদ আসছে সব শেষ করেন। আর হচ্ছে যদি ভিতর থেকে পড়তে চান অ্যাটলিস্ট নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি, এই উদাহরণগুলো ভালো মতো দেখেন, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে দেন আমাদের আছে হচ্ছে বাক্য শব্দ। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ, শুদ্ধ অশুদ্ধ বানান এগুলো কিন্তু আছে পরীক্ষায়। তো এটার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানেও একই কাজ, প্রিভিয়াস ইয়ারে যেই বিগত যেই শুদ্ধ অশুদ্ধ বানানের যে ইগুলো আসছে সেগুলো ভালো মতো শেষ করেন তাহলেই হবে, ঠিক আছে। এটা একদম সহজ সমাধান, খুব ভালো মতো এই যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো মতো সমাধান করবেন তাহলেই হবে। এবং প্রিভিয়াস কোশ্চেনের বাইরে গিয়ে আমি দেখবেন যে পিডিএফে কয়েকটা গুরুত্বপূর্ণ বানান কিন্তু দাগিয়ে দিয়েছি, যেগুলো অভিধান অনুযায়ী আসলে কিছু পরিবর্তিত বা শুদ্ধ বানান, সেগুলো একটু ভালো
ভালো মতো দেখতে পারেন। এখানে সবকিছু কিন্তু দাগানো না, যেগুলো একটু মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে। তো আপনার পিডিএফ থেকে একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে? তো তখন বুঝতে পারবেন যে কোনগুলো লাগবে। এখন দেখা গেল যে আমাদের যদি এগুলো পড়ার সময় না হয়, মানে এই এক্সট্রা যে আমি যেগুলো দিয়েছি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এগুলো দেখার যদি সময় না হয়, শুদ্ধ অশুদ্ধ বানান থেকে আপনি শুধু জাস্ট প্রিভিয়াস কোশ্চেন পড়েন তাহলেই হবে, ঠিক আছে? এটা করলেই মোটামুটি ভাবে হবে। প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেই ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে শব্দ। শব্দ কিন্তু আছে এবং সব পরীক্ষায় কিন্তু এই শব্দ থেকে প্রশ্ন হয়। শব্দ থেকে কি কি দেখবেন? এখান থেকে সবচেয়ে বেশি দেখবেন হচ্ছে এই যে যৌগিক শব্দের উদাহরণগুলো। যৌগিক শব্দের উদাহরণগুলো যেগুলো এখানে একটু হাইলাইট করা আছে, এই হাইলাইটগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যৌগিক শব্দের উদাহরণগুলো। আর এখান থেকে এই জায়গায় একটু ভালো মতো দেখবেন যে গঠন অনুসারে শব্দ কত প্রকার, অর্থ অনুসারে, উৎস অনুসারে কত প্রকার, এই শ্রেণী বিভাগটা একটু ভালো মতো দেখলেন। আর হচ্ছে যৌগিক শব্দের উদাহরণগুলো, তারপর হচ্ছে রূঢ়ি শব্দের উদাহরণগুলো এবং যৌগরূঢ় শব্দের উদাহরণগুলো। তবে পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রূঢ়ি শব্দের উদাহরণগুলো এবং হচ্ছে যৌগরূঢ় শব্দের উদাহরণগুলো। সংজ্ঞা আসে না, বাট ওই আসে যে জলধি, এটা কোন ধরনের শব্দের উদাহরণ, তখন বলতে হবে যৌগরূঢ়। এরপর রাজপুত কোন ধরনের শব্দের উদাহরণ, যৌগরূঢ়। হ্যাঁ, সো এই এক্সামগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এই যে বিশেষ করে এক্সামগুলো হাইলাইট করা আছে, মানে উদাহরণগুলো, সেই হাইলাইটকৃত যে উদাহরণগুলো সেগুলো বারবার পড়বেন। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, সো এগুলো একটু ভালো মতো দেখবেন। তাহলে কোন জায়গাটা, এই জায়গাটা ভালো মতো দেখবেন। তারপর যৌগিক শব্দের উদাহরণ, তারপর রূঢ়ি এবং হচ্ছে যৌগরূঢ়। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রূঢ়ি আর যৌগরূঢ়। হ্যাঁ, বিশেষ করে যেগুলো আবার হাইলাইট করা আছে, এই হাইলাইটগুলো ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে কিন্তু আমাদের যে বিষয়টা উৎস অনুসারে যে ছিল, তৎসম, তদ্ভব, তারপর হচ্ছে দেশি, বিদেশি শব্দ। তো আমাদের আসলে বিশেষ করে যে জায়গাগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে তদ্ভব শব্দের উদাহরণগুলো একটু দেখবেন। অর্ধতৎসম, তৎসম, মানে তৎসম, অর্ধতৎসম আর হচ্ছে তদ্ভব শব্দের যে উদাহরণগুলো আছে সেগুলো পড়বেন। হ্যাঁ, এই যে তদ্ভব শব্দের উদাহরণগুলো এখানে দেওয়া আছে। এই যে চাঁদ আসতে পারে, চাঁদ কোন ধরনের শব্দ, তদ্ভব শব্দ। হ্যাঁ, এইভাবে। তো গৃহিণী কোন শব্দ, তৎসম শব্দ। গিন্নি অর্ধতৎসম শব্দ। তৎসম, অর্ধতৎসম আর তদ্ভব, এই তিনটা শ্রেণীর যে উদাহরণগুলো সেগুলো ভালো মতো পড়বেন। দেশি শব্দ মোটামুটি ভাবে আসে, ঠিক আছে? এগুলো আসলে প্রেডিক্ট করাটা, এই চারটা জায়গায় প্রেডিক্ট করাটা খুব কঠিন, কারণ এটা যে কোনোটাই আসতে পারে। হ্যাঁ, তৎসম, তবে বিশেষ করে তৎসম, তদ্ভব এবং হচ্ছে দেশি, এই তিনটা শব্দের উদাহরণগুলো ভালো মতো পড়বেন, তাহলেই হবে। আর এখান থেকে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্তুগিজ শব্দ, পর্তুগিজ ভাষার শব্দ এগুলো বেশি আসে। তুর্কি শব্দটা খুব ইম্পর্টেন্ট, এগুলোর উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গুজরাটি, গ্রিক, এরপর হচ্ছে জার্মানি। আর হচ্ছে দেখতে হবে আমাদের এখান থেকে ফার্সি। ফার্সি শব্দের উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, এটা একটা টিক চিহ্ন দিয়ে দিই, ফার্সি শব্দ। ওকে, এমনিতে আমরা সব শব্দের উদাহরণ পড়বো, বাট যাদের সময় কম হবে তারা অন্তত পক্ষে যেগুলো বলে দিচ্ছি এই শব্দের উদাহরণগুলো বারবার রিভিশন দিবেন, তাহলে কিন্তু কাজে দিবে। হ্যাঁ, পর্তুগিজ ভাষার শব্দ আছে, তুর্কি শব্দ, এই যে স্টারমা করা, জাপানি, ইংরেজি, যাদের সময় হবে না তাদের দেখার দরকার নেই, বা যাদের সময় হবে তারা কিন্তু সবগুলোই দেখবেন। ফার্সিটাকে বেশি গুরুত্ব দিবেন, পর্তুগিজ গুরুত্ব দিবেন, তুর্কি বেশি গুরুত্ব দিবেন, তারপর হচ্ছে এই তিনটা জায়গায় গুরুত্ব দিবেন, যে তিনটা স্টারমা মানে এই টিক চিহ্ন দেওয়া আছে। আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ, এখানে যেগুলো হচ্ছে হাইলাইট করা আছে সেই হাইলাইটকৃত অংশগুলোই পড়বেন, তাহলেই হবে, ঠিক আছে? এই তো, এই হচ্ছে শব্দ থেকে বিষয়। তারপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে বাক্য এবং বাচ্য আছে, বাক্য এবং বাচ্য। আচ্ছা, বাক্য, বাক্য থেকে আমাদের দেখতে হবে এখানে, বাক্য থেকে আমরা যদি একটু স্যাম্পল দেখি, বাক্য 300 ওকে, এটা যে কোনো বই থেকে পড়া যাবে, শুধুমাত্র যে এই বই থেকে পড়লে হবে বিষয়টা এমন না, বাট যে কোনো বই থেকে আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো 356 এই যে বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ থেকে কি কি দেখতে হবে, সার্থক বাক্যের কয়টা গুণ আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতার হচ্ছে উদাহরণগুলো একটু ভালো মতো দেখবেন। তবে এখান থেকে বেশি প্রশ্ন হয় এই যে গুরুচণ্ডালী, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, এই তিনটার এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন আমি এখানে লাইন দিয়ে দিলাম যে এই যে আমার হৃদয়ের মন্দিরে আশার বীজ উপ্ত হলো, এখানে কি ধরনের ভুল দৃশ্যমান, তখন বলবেন উপমার ভুল প্রয়োগ দৃশ্যমান, ঠিক আছে? এটা। এরপর এখানে এই যে সবপোরা, মরাদা, হ্যাঁ, এখানে যেই শব্দা, মরপোরা, এখানে দেখা যাচ্ছে যে গুরুচণ্ডালী দোষের কিছু উদাহরণ আছে। হ্যাঁ, যে কোনো একটা উদাহরণ দিয়ে বলবে যে শবদা, এখানে কি ধরনের গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হবে বা এরকম কিছু, ঠিক আছে? এই ধরনের উদাহরণগুলো পড়বেন। গুরুচণ্ডালী দোষ, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, এই তিনটা জায়গা ভালো মতো দেখবেন। আকাঙ্ক্ষা, সত্যি, যোগ্যতার হচ্ছে উদাহরণ দেখবেন, সার্থক বাক্যের কয়টা গুণ সেটা দেখবেন। আর হচ্ছে সরল, জটিল আর যৌগিক বাক্যের উদাহরণ দেখবেন। এটা যে কোনো একটা, যেমন আসতে পারে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটা কি ধরনের বাক্য,
বাক্য, তখন বলতে হবে জটিল বাক্য। ঠিক আছে, অর্থাৎ বাক্যের উদাহরণগুলো সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্যের যে উদাহরণ সেটা পড়বেন। আর যাদের সময় থাকবে না তারা অ্যাটলিস্ট এটা দেখার দরকার নেই, যাদের সময় থাকবে তারা অন্তত পড়তে পারেন, বাট যাদের সময় থাকবে না তাদের এটা দেখার দরকার নেই। তাহলে হবে। বা যৌগিক বাক্যের উদাহরণগুলো তো দেখতে বলেছি, যৌগিক, এরপর দেন হচ্ছে আপনার জটিল আর হচ্ছে সরল বাক্য, এই তিনটা বাক্যের উদাহরণগুলো খুব ভালো মতো দেখবেন, তাহলেই হবে। আচ্ছা, আর বিগত প্রশ্নটা সলভ করবেন। যাদের সময় থাকবে না তারা এইগুলো সলভ না করলেও চলবে, যাদের সময় থাকবে তারা করতে পারেন। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসবে এই বিষয়টা এমন না, তবে এই জায়গাটা একটু দেখতে পারেন যে একটা সেন্টেন্স তুলে ওই সেন্টেন্সটা কি ধরনের ভাব প্রকাশ করে, বিস্ময়সূচক, আদেশসূচক, প্রশ্নসূচক নাকি নির্দেশাত্মক, এই ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সো এটা একটু ভালো মতো দেখতে পারেন। আর বাকি এই জায়গাটা না দেখলেও চলবে, যাদের সময় থাকবে না তারা না দেখলেও চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, যাদের সময় থাকবে তারা দেখতে পারেন, যাদের সময় না থাকবে তারা অ্যাটলিস্ট আমি যেগুলো বলেছি সেগুলো দেখলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে বাচ্য। আমি যদি বাচ্চের ব্যাপারটা, হ্যাঁ এই যে বাচ্চের ব্যাপারটা চলে আসছে, বাচ্য থেকে কি পড়বেন? বাচ্য থেকে আমাদের যে কাজটা করতে হবে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্যের উদাহরণগুলো দেখবো আর বিভক্তির জায়গাগুলো দেখবো। অর্থাৎ বিভক্তির জায়গা বলতে বোঝাতে চাচ্ছি এই যে এখানে বেসিক্যালি যেগুলো, যে কর্মবাচ্য কর্মে কোন বিভক্তি হয়, মানে এই ধরনের বিভক্তির জায়গাগুলো যেখানে যেখানে পাবেন বিভক্তির জায়গাগুলো ভালো মতো পড়বেন। ঠিক আছে, আর কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর হচ্ছে আপনার কর্মকর্তৃবাচ্য, এগুলোর উদাহরণ দেখবেন। জাস্ট উদাহরণ, যেমন হচ্ছে আসতে পারে কাজটা ভালো দেখায় না, এটা কি ধরনের উদাহরণ? কর্মকর্তৃবাচ্যের বাক্য। তবে বেশি পরীক্ষায় আসে কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য, এই তিনটা থেকে প্রশ্ন বেশি হয়। বিশেষ করে ভাববাচ্যটা খুব ভালো মতো পড়বেন আর হচ্ছে কর্মকর্তৃবাচ্যটা একটু ভালো মতো দেখবেন। ঠিক আছে, এই দুইটা উদাহরণ একটু ভালো মতো ঠোঁটের আগে রাখতে হবে। ঠিক আছে, এই ভাববাচ্যের উদাহরণ এবং হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, আর বাকি দুইটা আপনি বেসিক দিয়ে মনে রাখেন। আর হচ্ছে বিভক্তির জায়গা। ঠিক আছে, বিভক্তির জায়গা বলতে এই যে কর্মকর্তৃবাচ্য কর্মে কোন ধরনের বিভক্তিটা হয়, আপনি যেখানে যেখানে বিভক্তির জিনিসগুলো পাবেন সেগুলো পড়বেন, আর বিগত কোশ্চেন তো অবশ্যই সলভ করবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের আসলে দেখবেন রুটিন পর্যালোচনা করলে এই টপিকগুলোই দেওয়া হয়েছে, যে ধ্বনি, ধ্বনির পরিবর্তন, সন্ধি, শব্দ, বাক্য, বাচ্য, আরেকটা আছে শুদ্ধ অশুদ্ধ বাক্য, আরেকটা হচ্ছে সমাস। সমাসটা কোথা থেকে দেখবেন? সমাসটা হচ্ছে আমি বলেছিলাম যে 9-10-এর যে ব্যাকরণ বইটা আছে সেখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, এটা অথবা যে কোনো বই থেকে পড়লে হবে, কোনো সমস্যা নেই। সমাজ থেকে কোন কোন এরিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? সমাজ থেকে, আচ্ছা আমার কাছে একটা এসএসসি বই আছে, এই যে ব্যাকরণ যেটা, হ্যাঁ, সমাজ থেকে কোন জায়গাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আমাদের এই যে প্রথমত এই যে অলুক দ্বন্দ্বের উদাহরণগুলোকে একটু বেশি গুরুত্ব দেবেন, অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলো। হ্যাঁ, কর্মধারয় সমাস খুবই ইম্পর্টেন্ট, এখানে 4টা শ্রেণী আপনাকে দেখতে হবে, যে মধ্যবর্তী, উপমান, উপমিত, রূপক, এই সবগুলো শ্রেণীর উদাহরণগুলো দেখতে হবে। এরপর এখান থেকে দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ, চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ, তারপর দেন ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ দেখতে হবে, তারপর অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ দেখতে হবে। এখান থেকে উদাহরণটাই প্রশ্ন হয়, যেমন আমি যদি বলি মাটির মানুষ, এটা কোন ধরনের উদাহরণ? অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ। ঠিক আছে, এটা দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস দেখতে হবে, নয় তৎপুরুষ সমাস দেখতে হবে, আর অলুক তৎপুরুষ সমাস দেখতে হবে। ঠিক আছে, এই উদাহরণগুলো দেখবেন। বহুব্রীহি থেকে চেষ্টা করবেন হচ্ছে বেসিক্যালি ব্যাধিকরণ বহুব্রীহিটা দেখতে, এই যে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। তারপর দেখতে হবে ব্যতিহার সমাসের ব্যতিহার বহুব্রীহি, মধ্যবর্তী বহুব্রীহি, আর হচ্ছে আপনার নিপাতন সিদ্ধ বহুব্রীহি। এরপর দ্বিগু সমাসের উদাহরণ দেখব, এবং হচ্ছে অবয়ব সমাস থেকে কি কি দেখতে হবে? অবয়ব সমাসের জাস্ট উদাহরণগুলো দেখলেই হবে। আর একটু ডিটেলস পড়তে চাইলে সামীপ্য, অভাব, তারপর সাদৃশ্য, অনতিক্রম্য, এই 4টা জায়গায় একটু বেশি গুরুত্ব দিতে হবে। এখন আমি প্রশ্ন আসতে পারে যে কোনোভাবে, যেমন আমাদের বিশেষ আসছিল উপকণ্ঠ, উপকূল, এগুলো কোন ধরনের সমাস? তখন বলতে হবে অব্যয়ভাব সমাস। তবে কোন অর্থে ব্যবহৃত হয়? সামীপ্য অর্থে। এটা একটু এক্সট্রা কোশ্চেন হিসেবে করতে পারে। ঠিক আছে, তো আপনারা দেখলে সামীপ্য, অভাব, সাদৃশ্য, অনতিক্রম্য, এই 4টা জায়গায় গুরুত্ব দিতে পারেন। আর হচ্ছে আর ক্ষুদ্রার্থে এই জায়গাটা একটু দেখতে পারেন, উপগ্রহ, উপনদী, এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অব্যয়ভাব সমাস হিসেবে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে নিত্য সমাসের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, আর প্রাতি সমাসের উদাহরণ দেখবেন। অর্থাৎ সমাস থেকে কিন্তু উদাহরণ টাইপ প্রশ্ন হয়, বিশেষ করে যেগুলো এখন একটু বলা হয়েছে যে এই উদাহরণগুলো দেখতে, এই উদাহরণ টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখবেন, তাহলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটিভাবে ব্যাকরণের পার্ট, মানে আপনার এই প্রথম
প্রথম যেই বাংলা বিশ্বভিত্তিক বাংলা সাহিত্য এবং ব্যাকরণ পাঠের যে বিশ্বভিত্তিক পরীক্ষা হিসেবে প্রথম যেই ব্যাকরণের টপিক এবং সাহিত্যের যে টপিকের উপর পরীক্ষা হবে, সেটার জন্য ব্যাকরণের যে অংশগুলো সেটা মূলত আপনাদের বলে দেওয়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন এই অংশগুলো ভালো মতো পড়ে ফেলতে, ঠিক আছে। আর যদি কোনো টপিক যুক্ত করা হয়, হ্যাঁ, যে একটা টপিক যুক্ত করা হবে না, কারণ এখানে যে টপিকগুলো দেওয়া হয়েছে তার বাকি টপিকগুলো হচ্ছে পরের বাংলা সাহিত্য এবং ব্যাকরণ বিষয়ভিত্তিকে দেওয়া হয়েছে। সো সমস্যা হবে না, অ্যাটলিস্ট অর্ধেক এখানে বাংলা ব্যাকরণ, অর্ধেক বাংলা সাহিত্য এখানে, বাকি অর্ধেক বাংলা সাহিত্য আর বাকি অর্ধেক ব্যাকরণ হচ্ছে আরেকটা বিষয়ভিত্তিকে নেওয়া হয়েছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে মোটামুটিভাবে পড়াশোনা করবেন তাহলেই হবে। আচ্ছা, তো এখন বাংলা সাহিত্য নিয়ে বলা যায় বাংলা সাহিত্যের কোন কোন জায়গাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। সেখানে চর্যাপদ ছিল, মধ্যযুগ ছিল এবং হচ্ছে আধুনিক যুগের বেশ কিছু জায়গা ছিল। আচ্ছা, তো আমরা এখন একটু আসি যে ওইগুলো কিভাবে দেখব। আচ্ছা, তো যে কোনো জায়গা থেকে পড়া যাবে, হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি দেখে যে এটাই দেখতে হবে, তবে ওই এরিয়াগুলোকে যে কোনো বইয়ে আপনি খুঁজে পাবেন এবং সেই এরিয়াগুলো ভালো মতো দেখবেন। চর্যাপদ থেকে কি দেখবেন, এই চর্যাপদের যে এখানে যে স্টার মার্ক করা আছে, স্টার মার্ক করা তথ্যগুলো পড়বেন। একদম সহজ কথা বলতে গেলে আমি পিডিএফে যেগুলো স্টার মার্ক করে দিয়েছি চর্যাপদ থেকে, সেই জায়গাগুলো ভালো মতো দেখবেন। যেমন এই যে চর্যাপদের রচনাকালটা, তারপর দেন হচ্ছে আপনার পুঁথি আবিষ্কারের জায়গায় যেগুলো স্টার মার্ক করা আছে, স্টার মার্ক করা তথ্যগুলো পড়বেন, হ্যাঁ, একদম সহজ কথায় চর্যাপদ থেকে। এই যে চর্যাপদ থেকে স্টার মার্ক করা তথ্যগুলো খুব ভালো মতো পড়বেন। এখানে স্টার মার্ক করা আছে, এই যে দেখেন স্টার মার্ক করা আছে, হ্যাঁ, স্টার মার্ক করা আছে, এই যে স্টার মার্ক করা আছে। এরপর দেন হচ্ছে এখানেও স্টার মার্ক করা আছে, স্টার মার্ক করা, হ্যাঁ, একদম পিডিএফ এ যেগুলো স্টার মার্ক করা আছে সেই স্টার মার্ক করা তথ্যগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখুন স্টার মার্ক করা আছে, স্টার মার্ক, হ্যাঁ, স্টার মার্ক করা আছে, স্টার মার্ক করা তথ্যগুলো পড়ে শেষ করে ফেলবেন। এখন এতটুকু পড়লে কি চর্যাপদ এনাফ হবে? আসলে যারা যারা সময় কম পান তারা অন্তত পক্ষে একটু কি পড়েন তাহলেই হবে। আর যাদের সময় একটু বেশি থাকবে আমি কি করব, চর্যাপদের উপর আরেকটা ছোট্ট পিডিএফ দিতে পারি, হ্যাঁ, যেখানে আসলে দেখা গেল যে হয়তো কোন পদে কি আলোচনা করা হয়েছে, কিংবা গুরু শিষ্যের একটা ব্যাপার আছে, হ্যাঁ, গুরু শিষ্যের একটা ব্যাপার, যে কার গুরু কার শিষ্য বা এই ব্যাপারগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট এরিয়া হয়তো আমি কি করবো একটা আলাদা করে পিডিএফ দিব, ওইটা একটু দেখতে পারেন, ঠিক আছে, ওইটা একটু দেখে নিলেই হবে। তবে যাদের সময় কম থাকবে তারা অন্তত পক্ষে এই স্টার মার্ক করা তথ্যগুলো চর্যাপদ থেকে শেষ করে ফেলবেন, তাহলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা, এই যে অন্ধকার যুগের সাহিত্যকর্ম, এই জায়গাটা ভালো মতো পড়বেন, এই ছকটা খুব ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এখানকার তথ্যগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে। এই তথ্যগুলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উদাহরণ, মানে এই তথ্যগুলো যেগুলো এখানে এই যে যেগুলো একটু লাল কালি দিয়ে ইয়ে করা আছে, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে এবং কোন শতকে রচিত বা প্রথম কাব্য কোনটা, হ্যাঁ, তো এখানে বেসিক্যালি যেগুলো দাগানো আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে সেই দাগানো অংশগুলো পড়বেন। আর হচ্ছে পড়বেন হচ্ছে অন্ধকার যুগের সাহিত্যকর্মগুলো, হ্যাঁ, অনেক সময় আসে রামাই পণ্ডিত রচিত সাহিত্য কোনটা, শূন্য পুরাণ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের দেখতে হবে পুঁথি আবিষ্কার। পুঁথি আবিষ্কারটা একটু ইম্পর্টেন্ট, যে আবিষ্কৃত হয় কবে বা আবিষ্কার হয়েছে, আবিষ্কার কে করেছেন, এই জায়গাটা আর কোথা থেকে পাওয়া গেছে, এগুলো একটু মোটামুটিভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই অন্ধকার যুগের সাহিত্যকর্ম, এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং পুঁথি আবিষ্কার প্রকাশ, এই তিনটা এরিয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপর কোন এরিয়া গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৈষ্ণব সাহিত্য। এটার দেখা গেল যে যেই তথ্যগুলো দাগানো আছে সেগুলো দেখলেই হবে। আচ্ছা, তারপর দেখতে হবে এখান থেকে তিনটা জায়গা, বিদ্যাপতি, ব্রজবলি এবং চণ্ডীদাস, এই তিনটা জায়গা খুব ভালো মতো পড়বেন, কারণ এই তিনটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় প্রতি বছরে। দেখবেন যে প্রায় দেখা গেল যে দুইটা কোশ্চেন হয়, দুইটা কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন এই ধর্মী কোশ্চেন হয়, ঠিক আছে। হয়তো কিছু কিছু জায়গায় বাদ যায়, অন্য টাইপ অফ প্রশ্ন আসে, বাট এই তিনটা জায়গা খুব ভালো মতো দেখবেন, বিদ্যাপতি, ব্রজবলি এবং চণ্ডীদাস, এই তিনটা জায়গা। তারপর হচ্ছে এই মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য থেকে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আদি কবি, শ্রেষ্ঠ কবি আর চরিত্র, বিশেষ করে চরিত্র টাইপ প্রশ্ন আসে। যেমন আমি যদি বলি চাঁদ সওদাগর, এটা মঙ্গল কোন ধরনের মঙ্গল কাব্যের চরিত্র, মনসা মঙ্গল কাব্যের রচিত, মনসা মঙ্গল কাব্যের, ঠিক আছে। তারপর আমি যদি বলি বেহুলা, সেটা হচ্ছে মনসা মঙ্গলের। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে মঙ্গল কাব্য থেকে বিশেষ করে এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমরা খুব ভালো মতো দেখবো, বিশেষ করে আদি কবি, শ্রেষ্ঠ কবি এবং হচ্ছে চরিত্র। ঠিক তেমনি চণ্ডী মঙ্গলেরও দেখবো হচ্ছে আদি কবি, শ্রেষ্ঠ কবি, চরিত্র, ঠিক আছে। বিশেষ করে এই মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গলের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো দেখবো। যেমন আসতে পারে যে এই যে ফুলদরা বা ভারু দত্ত কোন মঙ্গল কাব্যের চরিত্র, তখন বলতে হবে চণ্ডী মঙ্গল, হ্যাঁ। অর্থাৎ আদি কবি, শ্রেষ্ঠ কবি আর চরিত্রের জায়গাটা ভালো মতো দেখবেন। তারপর এখানেও ঠিক সেম। আর তাছাড়া আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে স্টার করা আছে কিছু তথ্য, এই স্টার করা তথ্যগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ঠিক আছে। আচ্ছা, আর যাদের সময় কম থাকবে তারা অন্তত পক্ষে এই যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গলের আদি কবি, শ্রেষ্ঠ কবি আর হচ্ছে আপনার এটাকে কি বলে
চরিত্র, এই তিনটা এরিয়া খুব ভালো মতো গুরুত্ব দিবেন, ঠিক আছে, তাহলেই হবে। তারপর অন্নদামঙ্গল কাব্য থেকে এখান থেকে ওই যে দুইটা তথ্য স্টামার করা আছে, এবং হচ্ছে এখানে ভারতচন্দ্র রায়গুণাকরের পন্দুক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, উক্তিগুলো খুবই ইম্পর্টেন্ট। আর কলিকা মঙ্গল কাব্যটাও দেখতে হবে, এখানেও দেখবেন যে স্টার মার্ক করা আছে। এই স্টার মার্ক করা তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, তবে যাদের আরও সময় কম থাকবে, মানে একদমই সময় পাচ্ছেন না, তারা অন্তত পক্ষে এই মঙ্গল কাব্যগুলোর আদি কবি, শ্রেষ্ঠ কবি, চরিত্র, এই এরিয়াগুলো খুব ভালো মতো পড়বেন, তাহলেই হবে, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে মোটামুটিভাবে জীবনী সাহিত্য থেকে এখানে দেখবেন যে জীবনী সাহিত্য থেকে বিশেষ করে জীবনী সাহিত্য, মর্ষিয়া সাহিত্য থেকে যেগুলো স্টামার করা আছে সেগুলো পড়বেন, তাহলেই হবে। স্টামার করা তথ্যগুলো পড়লেই হবে। মর্ষিয়া ধারার সাহিত্যকর্ম, এখানে দেখবেন যে যেগুলো স্টামার করা পাবেন সেগুলো পড়বেন, হ্যাঁ। আর যাদের সময় থাকবে না, তারা অ্যাটলিস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে এই যে এই গ্রন্থগুলো একটু দেখবেন। গ্রন্থ, এই যে চৈতন্যদেবের জীবনীভিত্তিক জীবনী গ্রন্থগুলো, করচা, চৈতন্যমঙ্গল, হ্যাঁ, এটা এবং মর্ষিয়া ধারার সাহিত্যকর্মগুলো দেখবেন। তবে অ্যাটলিস্ট স্টামার করা তথ্যগুলো পড়া উচিত, কারণ পড়া ইতোমধ্যে অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আরও বেশি কমলে দেখালো যে একটু সমস্যা হতে পারে। অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ যে এরিয়া, এই যে স্টার স্টার স্টার, এগুলো একটু ভালো মতো দেখে যাবেন, ঠিক আছে, তাহলেই হবে। নাচ সাহিত্য থেকেও যেগুলো স্টামার করা আছে সেগুলো দেখবেন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এইখানে অনুবাদ সাহিত্য, হ্যাঁ, অনুবাদ সাহিত্যের যে জায়গাটা এই যে এইখানে, যেমন হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রণয়োপাখ্যান যেটা বলেন না কেন, এটা এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনুবাদ সাহিত্য, ঠিক আছে, যেমন হচ্ছে এই যে এই জায়গাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেন হচ্ছে এইটাও বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার এটা অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর ময়মনসিংহ গীতিকা থেকে মোটামুটিভাবে যেগুলো একটু স্টার করা আছে সেগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা জায়গা দেখবেন, সেটা হচ্ছে এটা, এই যে আলাওলের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, পদ্মাবতীর জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুইটা এরিয়া, মানে আপনাদের কিন্তু এরিয়াগুলো বলে দেওয়া হচ্ছে যে এই এরিয়াগুলোকে বেশি গুরুত্ব দেন, তাহলে হবে, হ্যাঁ। আলাওল থেকে পড়লে আলাওলের যে জায়গাগুলো দাগানো আছে সেগুলো পড়বেন, ঠিক আছে। পদ্মাবতীতে পড়তে বললে পদ্মাবতীর যে এরিয়াগুলো দাগানো আছে সেগুলো পড়বেন, তাহলেই হবে। এই এরিয়াগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আচ্ছা, তারপর তো বুঝছেন, আর বিগত কোশ্চেন তো সলভ করতে হবে। তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ থেকে এই এরিয়াগুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন। যারা সময় কম পান তারা অন্তত পক্ষে এই এরিয়াগুলোকে বেশি বেশি গুরুত্ব দিবেন। আর যারা বেশি পড়তে পারেন তারা তো সবগুলো পড়বেনই, তার সাথে এই এরিয়াগুলোকে যেগুলো বলা হচ্ছে এগুলোকে বারংবার রিভিশনের মধ্যে রাখবেন, তাহলেই হবে। কারণ অনেকে কি হয়, মানে খুব বেশি টপিক পড়ে ফেলেন, এতে করে কি হয়, পরবর্তীতে রিভিশনে ঝামেলা হয়। তো রিভিশন কোনটা দিবেন? রিভিশন কি সম্পূর্ণ পড়া দিবেন? না, 100টা লাইন শিখলে 100টা লাইনের মধ্যে 25টা লাইন গুরুত্বপূর্ণ, সেই 25টা লাইনকে আপনি একদম বারবার রিভিশনের মধ্যে রাখবেন, এটাকে বলে রিভিশন। এখন আপনি 100টা লাইনই রিভিশন দিতে পারেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে কি, মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে বারংবার চর্চা কিংবা রিভিশনের মধ্যে রাখলে সেগুলো কিন্তু মনে থাকে। এখন আপনি একদম ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সবই পড়ছেন, সেগুলোকে আবার পুরো রিভিশন দিচ্ছেন। হ্যাঁ, রিভিশন দেওয়াটা ভালো, তবে ওই ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট মিশ্রণে যে রিভিশনটা দিচ্ছেন, বারবার দেখা গেল কি হয়, দেখা গেলো যে ওই যেগুলো মনে করেন আনইম্পর্টেন্ট তথ্য, সেগুলো অনেক সময় দেখা গেলো যে কি গুরুত্বপূর্ণ তথ্যকে ভুলিয়ে দিতে পারে। তো আমাদের মেমোরি যেটা একদম দেখা গেলো যে আপনি সলিড জিনিসপাতি দেখা গেলো যে মেমোরিতে ঢুকানোর চেষ্টা করেন, যাতে করে ওগুলোই মনে থাকে দিন শেষে, ঠিক আছে, ওই চেষ্টাটাই করবেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গাকে বারবার রিভিশন দেন, ঠিক আছে। অগুরুত্বপূর্ণ জায়গায় রিভিশন না দিলেও চলবে, সেগুলোকে একবার আপনি যখন পড়ছেন তখন পড়লেই, মানে ওগুলা পড়ছেন, ঠিক আছে, সমস্যা নেই, ওইটাকে বারবার রিভিশন দেওয়া লাগবে না। বারবার রিভিশন দিবেন হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যাতে করে দিন শেষে গুলো মাথায় থাকে। আচ্ছা, আর আধুনিক যুগ থেকে কোন কোন এরিয়া পড়তে হবে সেটা মূলত মনে হয় এখান থেকে দেওয়া হয়েছে, প্রিসেপ্টরস বা ইয়ে থেকে, যে কোনো জায়গা থেকে পড়া যায়, হ্যাঁ, কোনো সমস্যা নেই এটা। আচ্ছা, প্রিসেপ্টরস থেকে আধুনিক যুগ দেওয়া হয়েছে। তো এখানের যেই পোর্শনটুকু বিশেষ করে আপনারা গুরুত্ব দিবেন হচ্ছে এই জায়গাগুলোকে, এই যে উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এই জায়গাটা, এবং ইয়ং বেঙ্গলের সদস্য কারা এগুলো, এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন, তাহলেই হবে। তো মানে আরো প্রারম্ভিক যে আলোচনা আধুনিক যুগের, এই জায়গাগুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন, তাহলেই হবে। আর তাছাড়া অন্য পড়াও পড়তে পারেন, সমস্যা নেই, বাট এই উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এরপর হচ্ছে বাংলা প্রথম পত্র সাহিত্য কোনটা, প্রথম গল্প সংগ্রহ কোনগুলো, এগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে, এগুলো একটু গুরুত্ব দেন, হ্যাঁ। আর হচ্ছে ইয়ং বেঙ্গলের সদস্য কারা, এরপর এই পত্রিকার নাম হচ্ছে ইয়ং বেঙ্গলের গোষ্ঠীভুক্ত সদস্য কারা, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জায়গাটা একটু গুরুত্ব দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে বেসিক্যালি কবি, কবি বলতে বোঝাচ্ছে ওইখানে অনেক ধরনের, মানে বিশেষ করে যে ওরা 11 জন নামে যেই শিরোনামটা ছিল ওইখানকারই অনেক কবি কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। আর জসিমউদ্দিনটা একটু কষ্ট করে পড়ে নেবেন। জসিমউদ্দিন এখানে
একটু টাইপিং ইয়ার জন্য উঠে নাই, এই যে জসীমউদ্দিন আমি কিন্তু লিখে দিয়েছি, জসীমউদ্দিনের ইয়ারও পিডিএফও দিয়েছি। হ্যাঁ, সো জসীমউদ্দিনটা পড়বেন। আচ্ছা, তো এখন কি কি দেখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কি দেখতে হবে বা অন্য জায়গা থেকে আমরা একটু দ্রুত গতিতে যদি বলার চেষ্টা করি তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে, আচ্ছা আমি যদি এখান থেকে দেখাই রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোন কোন জায়গাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক সমূহ, বিশেষ করে গীতিনাট্য, কাব্যনাট্য, নাট্যকাব্য, সাংকেতিক নাটক, হ্যাঁ এই এরিয়াগুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন। হ্যাঁ, আর প্রহসনটা মোটামুটি দেখতে পারেন, প্রহসন কোনগুলো এটা একটু ভালো মতো দেখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে দেখতে পারেন হচ্ছে বেসিক্যালি রাজনৈতিক উপন্যাস, তার উপন্যাস কোনোটাই বাদ দেওয়া যাবে না, যে গোরা, চার অধ্যায়, ঘরে বাইরের, এগুলো মূল বিষয় কি এবং তাদের চরিত্র কোনগুলো, এই চরিত্র যেমন পরেশবাবু কোন উপন্যাসের চরিত্র, গোরা, ইন্দ্রনাথ, চার অধ্যায়, ঠিক আছে, এভাবে করে প্রশ্ন হয় এখন বর্তমানে, কিন্তু একটু চরিত্র টাইপ প্রশ্নগুলো বেশি আসে। এবং সামাজিক উপন্যাসের মধ্যেও এই যে চতুরঙ্গ যোগাযোগ, এই দুইটা জায়গা ভালো মতো দেখবেন, এই যে ঘরে বাইরে, চার অধ্যায়, গোরা, এই তিনটা দেখবেন ভালো মতো। তারপর হচ্ছে চতুরঙ্গ যোগাযোগের মধ্যেও কোন কোন চরিত্র আছে এবং তাদের উপজীব্য বিষয় কি সেটা ভালো মতো দেখবেন। দুই বোন মালঞ্চন করবে অতটা গুরুত্বপূর্ণ না, বাট দেখা গেল কি হবে, মানে যোগাযোগ, চতুরঙ্গ, ঘরে বাইরে, চার অধ্যায়, গোরা, এই জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। আর একটা হচ্ছে চোখের বালি, চোখের বালি থেকেও দেখবেন চোখের বালির হচ্ছে উপজীব্য বিষয় আর হচ্ছে চরিত্র, এটা একটু ভালো মতো গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ, এখান থেকে যেগুলো স্টার মার্ক করা আছে, স্টার মার্ক করা তথ্যগুলো ভালো মতো রিভিশন দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সোনার তরী নিয়ে একটু ভালো মতো দেখতে পারেন। তারপর হচ্ছে কবিতার জায়গা অতটা গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে অতি প্রাকৃত গল্পের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই এরিয়াটা খুব ভালো মতো দেখবেন। আর হচ্ছে এই সামাজিক গল্প আর প্রেমের গল্প, এখানে যেগুলো হচ্ছে স্টার মার্ক করা আছে, এই স্টার মার্ক করা তথ্যগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে। বিশেষ করে প্রেমের গল্পের জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, এই সমাপ্তি, নষ্ট নেই, দৃষ্টিদান, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আর সামাজিক গল্পের মধ্যে হচ্ছে প্রথম তিনটা, যে অপরিচিতা, পোস্টমাস্টার, কাবলিওয়ালা, হ্যাঁ, এরপর ছুটি, ঠিক আছে, এখানে যেগুলো দেখবেন যে একটু হাইলাইট করা আছে সেগুলো একটু দেখতে পারেন, তবে একটু বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা, তারপর হচ্ছে এটা। আচ্ছা, এই যে বিশেষ করে আবার দেখেন একটু লাল কালি দিয়ে ইয়া করা আছে, এই লাল কালিগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেনা পাওনা আসতে পারে, দেনা পাওনা কোন ধরনের গল্প, সামাজিক গল্প। পোস্টমাস্টার কি ধরনের গল্প, সামাজিক গল্প। এই সামাজিক গল্পের এরিয়া, প্রেমের গল্পের এরিয়া, অতি প্রাকৃত গল্প, এই যে এই এরিয়াটা ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সাহিত্যকর্মের চরিত্র, এখানে স্টার মার্ক করা যেগুলো আছে সেগুলো একটু ভালো মতো গুরুত্ব দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। এই যে স্টার মার্ক করাগুলো, হ্যাঁ, যেগুলো এখানে আছে সেগুলো একটু ভালো মতো দেখবেন। আর যাদের সময় থাকবে না এটা দেখার দরকার নেই, উৎসর্গীকৃত গ্রন্থ এগুলো আসে না। আর হচ্ছে সংলাপ বা উক্তির মধ্যে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো ভালো মতো পড়বেন। আর যাদের সময় থাকবে না তাদের দেখার দরকার নেই, তারা অন্তত পক্ষে যেগুলো এই যে প্রিভিয়াসলি এখানে বলা হয়েছে সেগুলো দেখবেন, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি আরো অন্যগুলোতে আসি, রবীন্দ্রনাথ ঠাকুর গেল, এরপর দেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আছে, কাজী নজরুল ইসলাম আছে। কাজী নজরুল ইসলাম থেকে কোন জায়গাগুলো দেখবেন, কাজী নজরুল ইসলাম থেকে পত্রিকা সম্পাদনার জায়গাটা ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে তার যেই প্রথম প্রকাশিত যেই এই যে স্টার মার্ক করা আছে, রচনা, কবিতা, উপন্যাস, হ্যাঁ, এগুলো একটু দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু এরকম প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম ছিল, সেগুলো হয়তো বলতে ভুলে গিয়েছি, সেগুলো ভালো মতো দেখবেন। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা, ছোট গল্প কোনটা, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে। তো কাজী নজরুল ইসলাম থেকে এই জায়গাটা এবং হচ্ছে পত্রিকা সম্পাদনার জায়গাটা খুবই ভালো মতো দেখবেন, এবং বিদ্রোহী প্রধান কাব্য কোনগুলো সেগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অগ্নিবীণার জায়গাটা ভালো মতো দেখবেন, অগ্নিবীণা। তারপর হচ্ছে এদিকে এত যদি সময় না থাকে এগুলো দেখার দরকার নেই, অন্ততপক্ষে অগ্নিবীণার জায়গাটা একটু ভালো মতো দেখবেন। যাদের সময় কম থাকে তারা শুধুমাত্র অগ্নিবীণার জায়গাটা খুব ভালো মতো দেখবেন, যাদের সময় থাকবে তারা নিচের গুলোও দেখবেন, ঠিক আছে। মানে আসতে পারে যে এই মানুষ এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সাম্যবাদী, ঠিক আছে এটা। সো যাদের সময় কম থাকবে তারা অগ্নিবীণাটা ভালো মতো পড়েন, বাকিগুলো না দেখলেও চলবে। আর যদি দেখতে চান যে না আমরাও একটু দেখতে চাই যাদের, সেক্ষেত্রে আপনার মানুষ, নারী, এই দুইটা, এবার তারপর হচ্ছে জীবন বন্দনা, এইটা, এই দুই তিনটা জায়গা একটু ভালো মতো দেখতে পারেন। বিদায় বেলায় এইটা, এই চারটা জায়গায় দেখতে পারেন যে আসতে পারে বিদায় বেলায় কোন ধরনের কাব্যগ্রন্থ, ছায়ানট। এবার নারী কোন কাব্যগ্রন্থ অন্তর্গত, সাম্যবাদী, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর উপন্যাসের জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মিস দেওয়া যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেন গল্পগ্রন্থের জায়গাটাও ইম্পর্টেন্ট, আসে যে গল্পগ্রন্থের নাম আসে, যেমন মিত্রহুদা, এটা কি কোন ধরনের উপন্যাস, এটা কোন ধরনের রচনা, উপন্যাস। আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয় কোনটি, এই তিনটার বাইরে আরেকটা দিবে, সেটা আসলে উপন্যাস নয়, ঠিক আছে।
গল্পগ্রন্থ এবং উপন্যাস এগুলোর নামগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এই নামগুলো আসে এবং তার হচ্ছে প্রবন্ধ গ্রন্থগুলো ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে তার নিষিদ্ধ গ্রন্থ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? প্রবন্ধ গ্রন্থ, নিষিদ্ধ গ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। এগুলোই মোটামুটিভাবে আপনার কাজী নজরুল ইসলাম থেকে পড়তে হবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের পর আরও যেই কবি সাহিত্যিক রয়েছেন তাদের কথা যদি বলি, মাইকেল মধুসূদন দত্ত। তার থেকে আমরা কোন জায়গা দেখবো? মাইকেল মধুসূদন দত্ত থেকে নাটকের জায়গাটা একটু ভালো মতো দেখবো, মহাকাব্যের জায়গাটা ভালো মতো দেখবো। হ্যাঁ, এই দুইটা জায়গা খুবই ইম্পর্টেন্ট এবং কাব্যগ্রন্থের জায়গাটাও ইম্পর্টেন্ট আছে। অর্থাৎ এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা কাব্য। হ্যাঁ, মিথ্যাকর ছন্দে রচিত কোনটা? ব্রজঙ্গনা। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এখানে পড়া কিন্তু কমই আছে। কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই তিনটা জায়গা, মহাকাব্য থেকে এটা, নাটক থেকে এই তিনটা, এই তো এই তিনটার এগেনস্টে তিনটা লাইন, এবং মহাকাব্যে এই মেঘনাদবধ কাব্যের এগেনস্টে এখানে 2-3টা লাইন আছে, আর কাব্যগ্রন্থ আছে আপনার এই তিনটা থেকে এই তিনটা লাইন। এই তো এই পড়াটাও যদি পড়তে পারেন, অ্যাটলিস্ট এই ছকটা পড়েন, তাহলেই কিন্তু মোটামুটিভাবে হবে। যারা সময় কম পাবেন তারা অ্যাটলিস্ট এই ছকটা ভালো মতো পড়ার চেষ্টা করবেন। আর হচ্ছে যারা একটু সময় পাবেন তারা জন্ম মৃত্যুর জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যারা সময় কম পাবেন তারা অ্যাটলিস্ট এই ছকটার কিন্তু নাটক, মহাকাব্য, কাব্যগ্রন্থ, এরপর 14 কবিতা বলিও আছে, কাব্যগ্রন্থ, মহাকাব্য, নাটক, এই তিনটা এরিয়া খুব ভালো মতো দেখবেন, ঠিক আছে? আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে তার জন্ম মৃত্যুর সালটা একটু ইম্পর্টেন্ট এবং কোথায় জন্মগ্রহণ করেছেন এটা একটু ইম্পর্টেন্ট আছে। তারপর এখান থেকে তার যে উপন্যাসের জায়গাটা খুব ভালো মতো দেখবেন। এই যে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, হ্যাঁ, এখান থেকে বিশেষ করে চরিত্র নির্ভর কোশ্চেন কিন্তু আসতে দেখা যায়। হ্যাঁ, যে যেমন আসতে পারে বিমলা, এটা কোন উপন্যাসের চরিত্র? তখন বলতে হবে দুর্গেশ নন্দিনী, ঠিক আছে? সো আমাদের কোনগুলো বেশি দেখতে হবে? দুর্গেশ নন্দিনী এবং কপালকুণ্ডলার হচ্ছে তথ্য এবং তার চরিত্র। তারপর হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে মৃণালিনী, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তার তথ্য এবং চরিত্র। তারপর হচ্ছে রজনীর জায়গাটা দেখতে পারেন, তার তথ্য এবং চরিত্র। তারপর হচ্ছে আনন্দমঠের তথ্য এবং চরিত্র। হ্যাঁ, এইগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে? এই 5টা জায়গা খুব ভালো মতো দেখবেন, এই 5টা জায়গার তথ্য এবং চরিত্রগুলো ভালো মতো দেখবেন, যেগুলো বলা হলো আর কি, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা জিনিস, কমলাকান্তের দপ্তর নিয়ে একটু ভালো মতো পড়াশোনা করবেন, এটা ইম্পর্টেন্ট আছে। কমলাকান্তের দপ্তর প্রয়োজনে একটু নেটে সার্চ করে এটার একটু বিস্তারিত তথ্য জানলে খুব ভালো হবে। হ্যাঁ, কমলাকান্তের দপ্তর নিয়ে। আচ্ছা, তারপর মীর মোশাররফ হোসেন থেকে তার উপন্যাসগুলো ইম্পর্টেন্ট। এই যে উপন্যাসের মধ্যে রত্নাবলী, বিষাদ সিন্ধু, হ্যাঁ, এরপর দেন হচ্ছে গাজী মিয়ার বস্তানি, এরপর উদাসীন প্রতীকের মনের কথা, তাদের তথ্যগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে চরিত্র নির্ভর প্রশ্ন বেশি একটা আসে না। হাওয়ান আলীর জায়গা একটু ইম্পর্টেন্ট মোটামুটি ভাবে। তো এখানে বেসিক্যালি যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে উপন্যাসের জায়গাটা, মানে আপনারা এই ছকগুলো বেশি ভালো মতো পড়বেন। এই যে উপন্যাসের জায়গাটা, উপন্যাসের হচ্ছে তথ্য কণিকা, এখানে খুব কম পড়া আছে। তো এগুলো একটু ভালো মতো দেখবেন। এই যে এগুলো যেগুলো দেওয়া আছে, নাটক আর হচ্ছে আপনার উপন্যাস, এই দুইটা জায়গায় একটু ভালো মতো তার জন্য গুরুত্ব দিবেন। আরেকটা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে কাব্য, তার যে কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থটা একটু ভালো মতো দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা আর এমনিতে ফর অ্যাভয়েডিং রিস্কের জন্য অ্যাটলিস্ট যেগুলো হাইলাইট করা আছে সেই হাইলাইট জায়গাগুলো পড়বেন, তাহলেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে তার হচ্ছে বেসিক্যালি এই যে সাহিত্যকর্ম, বিশেষ করে এখানে যেগুলো হাইলাইট করা আছে, বিশেষ করে শ্রীকান্তের জায়গাটা, বড় দিদির জায়গাটা, দেবদাসের জায়গাটা, পথের দাবি, শেষ প্রশ্ন, এই জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। আর হচ্ছে গুরুত্ব দিতে হবে এখানকার যে চরিত্র আছে, দেখেন এখানে যেগুলো হাইলাইট করে চরিত্র আছে, এই হাইলাইটকৃত যে চরিত্র এইগুলো একটু ভালো মতো দেখবেন। বিশেষ করে এখানে হাইলাইট করাই আছে, কমানোই আছে, আপনারা এই কমানোর জায়গাগুলো একটু বেশি রিভিশন দেন। এখন অনেকে দেখবেন যে পুরো ছকটা পড়ার চেষ্টা করবে, বাট পুরা ছকটার মধ্যে এই হাইলাইট করা যেগুলো আছে, এই হাইলাইটকৃত অংশগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন, তাহলেই হবে। আচ্ছা, আর মোটামুটিভাবে ছিল জসিমউদ্দিন। এই যে জসিমউদ্দিনের মধ্যেও কিন্তু তার যে কাব্যগ্রন্থের জায়গাটা ভালো মতো পড়বেন। তারপর হচ্ছে তার বিখ্যাত কবিতা, কাব্যগ্রন্থ আর কবিতা, এই দুইটা জায়গা ইম্পর্টেন্ট। ভ্রমণ কাহিনী জায়গাটা ইম্পর্টেন্ট, শিশুতোষ গ্রন্থের জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 4টা জায়গা ভালো মতো দেখবেন এই জসিমউদ্দিন থেকে, ঠিক আছে?
আচ্ছা, তারপর ছিল জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ থেকে তার বেসিক্যালি দেখবেন যে হয়তো আমি ইনসেপশন থেকে দিয়েছি। এখান থেকে আপনি কাব্যগ্রন্থ আর উপন্যাস এই দুইটা জায়গা এবং প্রবন্ধ গ্রন্থ এই তিনটা এরিয়া ভালো মতো পড়বেন। কাব্যগ্রন্থ, উপন্যাস আর প্রবন্ধ গ্রন্থ, বিশেষ করে কবিতার কথা নিয়ে বারবার প্রশ্ন আসতে দেখা গিয়েছে, তো ওগুলা ভালো মতো দেখবেন। কাব্যগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ আর উপন্যাস এই তিনটা এরিয়া খুব ভালো মতো দেখবেন। আচ্ছা, আর কি কোনো কিছু বাকি আছে? আর কোনো কিছু বাকি নেই। এই লেখক সাহিত্যগুলোই ছিল আধুনিক যুগ থেকে, মানে ওরা 11 জন বলতে গেলে যে যারা আছেন তারা। তো আর ছিল পত্রপত্রিকার ছদ্মনাম, মানে পত্রপত্রিকার সম্পাদক এবং ছদ্মনাম। হ্যাঁ, এটা আপনাদের দেওয়া হয়েছে, এই যে এখানেও ছিল এই যে ছদ্মনাম। এখান থেকে বেসিক্যালি যেগুলো রাইট চিহ্ন দেওয়া আছে সেই ছদ্মনামগুলো আপনারা ভালো মতো পড়বেন, তাহলেই হবে। হ্যাঁ, এটা তেমন কিছু না। এবং দেখবেন যে আবার ছিল ওই যে পত্রপত্রিকার সম্পাদক, ওইখানে দেখবেন যেগুলো দাগিয়ে দেওয়া হয়েছে সেই দাগানোগুলো পড়বেন। হ্যাঁ, দাগানোগুলো ভালো মতো পড়লেই হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি আরেকটা দেখাই, এই যে এইভাবে করে দাগানো আছে, এই যে আপনাদের কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে, এই দাগানোগুলো পড়বেন। দাগানোগুলো পত্রিকার সম্পাদক, যেমন হচ্ছে সওগাত পত্রিকার হচ্ছে আপনার সম্পাদকে মোহাম্মদ নাসির উদ্দিন। ঠিক আছে, এভাবে করে প্রশ্ন হতে পারে। এরপর হচ্ছে সংবাদ প্রভাকর সাপ্তাহিকের সম্পাদকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আগে হতো, রিসেন্ট টাইম কমে গেছে, বাট আপকামিং আবার আসতেও পারে। এগুলো আসতেও পারে। সো যাদের সময় দেখা গেলো যে কম থাকবে, তারা যদি বেশি পড়া মনে হয় তাহলে সেক্ষেত্রে হয়তো টপিকটি স্কিপ করতে পারেন, যেহেতু রিসেন্ট টাইমে আসতে দেখা যাচ্ছে না। এই ধরনের প্রশ্ন আসলে আগে আসতো, 35-এর পর থেকে একটু বেশি আসতো, বাট এই রিসেন্ট 3-4টা বিসিএসে কিন্তু এই সম্পাদক থেকে প্রশ্ন তেমন একটা বেশি আসতে দেখা যাচ্ছে না। তবে পড়ে রাখা ভালো, পড়ে রাখা ভালো। হ্যাঁ, এবং বিগত কোশ্চেনগুলা তো ইম্পর্টেন্টই। যারা এত ছক পড়ার সময় পাবে না, তারা অন্তত পক্ষে এই বিগতগুলো ভালো মতো পড়বেন, তাহলেও হবে। ঠিক আছে, বিগত তো ইম্পর্টেন্ট কিছু সম্পাদক পত্রিকা দেওয়া আছে। সো এগুলো মোটামুটিভাবে দেখবেন, তাহলেই হবে। আশা করছি বাংলা সাহিত্য এবং ব্যাকরণ এইভাবে আপনারা গোছাতে পারবেন ইনশাল্লাহ। মানে এই জায়গাগুলোকে একটু গুরুত্ব দিয়ে একটু পড়াশোনা করেন, তাহলেই হবে। আর যাবতীয় যে ইনস্ট্রাকশন সেগুলো তো গ্রুপে দেওয়া হবে, PDF তো ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সো সব কিছুরই ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো মতো পড়ুন। তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।